সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে চাঙড় খসে পড়েছে, একাধিক জায়গায় ফাটল পর্যন্ত ধরেছে। পরিদর্শনে মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে চাঙড় খসা এবং ফাটল ঘিরে উৎকণ্ঠা। একদম ওপরের দিকে যদি তাকাই তাহলে যেটা দেখা যাচ্ছে যে আজকে এখানে পথচারীদের নজরে পড়ে বেশ কয়েকটি জায়গা থেকে এরমভাবেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের যে নিচের দিকটা সেখান থেকে চাঙড় খসতে শুরু করেছে এবং মাটিতে এসে সেই চাঙড় পড়ছে। এবং তারপরে সেই খবর পেয়ে মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে তারা পর্যবেক্ষণ করেন পুরো জায়গাটা, এবং সেই পর্যবেক্ষণের সময় দেখা যায় যে শুধুমাত্র এই চাঙড় খসে পড়া নয়, দু একটি জায়গায় ফাটলেরও ছবি স্পষ্ট হয়েছে। আমরা জানি যে এর আগে ব্লু লাইনের যে নিউ গড়িয়া স্টেশন বা কবিসুভা স্টেশন, সেই কবিসুভা স্টেশন এরকমই বেশ কয়েকটি ফাটলের জেরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে যেভাবে চাঙড়গুলো খসে পড়েছে, যেভাবে আড়াআড়ি ফাটল দেখা গেছে দু জায়গায়, সেটা নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। কলকাতা মেট্রোর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা তারা এখানে এসছেন, পরিদর্শন করেছেন। তারা যে বিষয়টি বলছেন যে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে, বাকি জায়গার কি অবস্থা দেখা হবে। আপাতত পথচারীদের সুরক্ষার জন্য এই যে জায়গাটাকে, যেই জায়গায় চাঙড় খসে পড়েছে, সেটিকে ব্যারিকেড দিয়ে, পুলিশের সাহায্য দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে চাঙড় খসে পড়ে পথচারীদের বিপদ না হয়। এই যে চাঙড় খসে পড়েছে সিমেন্টের, কংক্রিটের, তার দাগও কিন্তু রাস্তা জুড়ে স্পষ্ট। এবং পাশাপাশি আরও একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গত সপ্তাহে আমরা জানি একটি ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব কলকাতায় মারাত্মকভাবে পড়েছিল। তারই আফটার এফেক্ট হিসেবে এই ধরনের ঘটনা কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবেন ইঞ্জিনিয়াররা। আপাতত গোটা এই জায়গাটি পরীক্ষা করে দেখা হবে ঠিক কী সমস্যা রয়েছে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত এবং যে সারাইয়ের ব্যবস্থা সেটা করা হবে, এমনটাই জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রঞ্জিত সাহু, অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর। প্রচুর বাঙালি এরকম রয়েছেন যারা ইরানে কাজ করতে গিয়ে এই একটা পরিস্থিতিতে আটকে পড়েছেন। যেমন বসিরহাটের ১ নম্বর ব্লকের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে শোকের ছায়া। ৮ বছর আগে দেশ ছেড়ে ইরানে পড়াশোনা করতে গেছিলেন আমির হোসেন গাজী। সঙ্গে রয়েছেন স্ত্রী উষা পারভিন, 2 পুত্র এবং 1 কন্যা সন্তান। পড়াশোনার পর শিক্ষকতার সঙ্গে যুক্ত এই মুহূর্তে গাজী পরিবার। ৪৮ ঘন্টা আগে মায়ের সঙ্গে শেষবারের জন্য কথা হয়েছে আমির হোসেন গাজী। ছেলে বলেছিল যে দুশ্চিন্তায় আছি। তারপর থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট, যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না ছেলের সঙ্গে। তাই প্রতিটা মুহূর্ত এখন পরিবারের উদ্বেগে কাটছে। 18 বছর আছে। আজকে শোনা গেল আমার ওখান থেকে একটা খবর আসলো যে এরকম নেট বন্ধ হয়ে গেছে। কালকে আমার ছেলের সঙ্গে কথা হচ্ছে না। আমার পরিবার 5 জন আছে। আমার ছেলে, বৌমা, 3 নাতি পুতি আছে। ছেলে মানে পড়ে। ভারত সরকারের কাছে চাই আবেদন, আমার ছেলে, বৌমা, নাতিপতি বাড়ি আসুক সুস্থভাবে যেন চাই। এইটা আমার দাবি। আমার কোনো দাবি নেই, যেন আমার বাচ্চা ভালোভাবে বাড়ি আসে। আমার ভয় ভয় করছে শুনো অবধি। ইরান ইসরায়েলের এই যে যুদ্ধ, এবং পরপর কোথাও বোমা হামলা, কোথাও ইসরায়েল অ্যাটাক, কোথাও তেলের ট্যাঙ্কার, কোথাও তৈল শোধনাগারে হামলার ঘটনা ঘটছে। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম 13% বেড়ে গিয়েছে। ভারতের ওপর কি তার প্রভাব, ভারতের অর্থনীতিতে কি প্রভাব? আমরা কথা বলেছিলাম অর্থনীতির বিশেষজ্ঞ শৈবাল করের সঙ্গে। কি বলছেন তিনি একবার শুনুন। কিছু দেশ, তার মধ্যে ভারতবর্ষ পড়তে বাধ্য, কিন্তু ভালো রকম ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হবে। এর প্রধান কারণ হলো যে ইরান এবং মধ্যপ্রাচ্যের মাঝখান দিয়ে যে হরমুজ প্রণালী, সেখান দিয়ে যে তেল আসে, সেটা ভারতবর্ষের প্রায় 50% তেলের যোগান। এই যোগানে যদি একটা বড় রকম ধাক্কা খায়, সেটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই হোক, অথবা ইরান হরমুজ প্রণালীর ওপর আক্রমণ করছে এবং জায়গাটি বন্ধ করে দিতে সক্ষম হয়েছে এই কারণেই হোক, ভারতবর্ষে যে যোগান থাকা উচিত তেলের, তার তুলনায় কিন্তু যোগান কমে যাবে। চাহিদা যেহেতু কমার কোনো কারণ নেই, ফলে এর যে প্রধান এফেক্ট সেটা হলো দামের ওপর। এবং আমাদের দেশের যে তেল পরিশোধনকারী সংস্থা, আমরা তো তেল তৈরি করি না, আমরা তেল কিনে এখানে পরিশুদ্ধ করি এবং সেটা বাজারে ছাড়ি। এই পরিশুদ্ধ করার পরিস্থিতিতে কিন্তু যদি দাম বাড়ে মূল উপাদান অর্থাৎ তেলের ওপর, তার দরুন বাজারে যে তেলের দাম আসবে সেটা এর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। এটাও দেখা যায় যে ভারতবর্ষে যখন তেলের দাম বেড়ে থাকে, তখন বিশ্ববাজারে অনেক সময় তেলের দাম কম। অর্থাৎ এই কিছুদিন আগে আপনারা জানেন যে ব্রেন্ট
ক্রুড অয়েল প্রাইস, এটাই মূলত আমাদের তেলের দামের নির্ধারক। এই তেলের দামের নির্ধারক 2রা ফেব্রুয়ারি এই সময় থেকে কিংবা তার কিছুদিন আগে পর্যন্ত কিন্তু $60 কাছাকাছি ছিল প্রতি ব্যারেল। অর্থাৎ যে দামে আমরা তেল কিনছি সারা বছর ধরে, সেটা কিন্তু এই $60 তেলের দাম থাকা আর $90 তেলের দাম থাকার উপর বিরাট নির্ভর করে না। ইরানের যিনি এখন অন্তর্কালীন সরকারের সর্বেসর্বা আলী লারিজানি, তিনি বলেছেন আমরা নেগোশিয়েট করব না, আমেরিকা বিনা কারণে আমাদের উপরে আঘাত করেছে, আমরা প্রত্যাঘাত করব এবং যত দেশ আমেরিকাকে সাপোর্ট করছে বা চুপ করে আছে আমরা তাদের উপর প্রত্যাঘাত করব। এটা তাদের অফিসিয়াল স্ট্যান্ড। ইরান তার যে হাতের তাস গুছিয়ে খেলছে, তারা চাইছে যে তারা এমন একটা সিচুয়েশন করবে যে এই যুদ্ধটা আরো বৃহত্তর জায়গায় চলে যাক এবং সমস্ত দেশকে কিছু মাসুল গুনতে হবে যদি তেলের দাম বেড়ে যায় এবং পুরো জায়গাটাকে ঘেঁটে দেওয়া যায়। ওভারঅল আরো বেশ কিছুদিন আমাদেরকে মনে হয় এই যুদ্ধ দেখতে হবে। শান্তির বার্তা ভারত দিয়েছে, ভারত আজকে ক্যাবিনেট কমিটি মিটিং করেছে এবং ভারত চাইছে যে নিজেদের ভারতবাসীদের সুরক্ষিত রাখতে। ভারতের প্রধানমন্ত্রী ইউএইর সর্বেসর্বার সাথে কথা বলেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন এবং ওভারঅল মনে হয় যে আমাদের আরো কিছুদিন এই যুদ্ধটা থামবে না বিশ্ব যুদ্ধের দিকে এগাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। পশ্চিম এশিয়ায় যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাহারিনে আটকেও এই অবস্থায় রয়েছেন হুগলির জাঙ্গিপাড়ার দম্পতি। চোখের সামনে একের পর এক মিসাইল এবং ড্রোন হানার ভয়াবহ দৃশ্য তারা দেখছেন। আজ সকালেও সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাহারিন থেকে সেই হাড় হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন মানিক বাগুই এবং শোভা বাগুই। তখন কটা বাজবে? সকালবেলা, তখন 12টা বাজবে। এইরকম টাইমে আমরা ডিউটিতে ছিলাম তখন। তো ওই সময় হঠাৎই বম শুরু হয় স্টার্ট। তো আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয়, তাই ধরুন বেশি হলে হয়তো 5 কিলোমিটার এরকম হবে। ফার্স্ট এখানে বমটা পড়ে, আমরা বুঝতে পারিনি জুফের এরিয়াতে। তো আমরা তখন কাজের মধ্যে ছিলাম। কালকে সকালে 8টা পর্যন্ত পড়েছে, তারপরে 2-4বার সাইরেন বেজেছে, কিন্তু তারপরে আর হয়নি ক্যাজুয়াল সেরকম। কিন্তু আজ সকাল 8টার সময় মানে ভালো রকম হয়েছে আর কি। কাল রাত্রে হলো তো, কালকে রাত্রেও হয়েছে, আউটসাইডে হয়েছে, এই মানামার মধ্যে হয়নি। আমি আছি বাহারিনে মানামা। প্রথমে হচ্ছিল কি, যেখানে আমেরিকার বেস গুলো আছে জুপের ওইখানে বেশি হচ্ছিল। তো তারপরে আমরা সেরকম করছিলাম যে শুধুমাত্র ওই জায়গাগুলোই হচ্ছিল, আমাদের এখানটা হয়তো অন্য কোনো জায়গায় অ্যাটাক আসার সম্ভাবনা কম ছিল। কিন্তু তারপরে যখন দিন দিন বাড়ছে, তখন মানে সন্ধ্যের মুখটা দেখলাম, তখন আমরা যে মানামা থাকি, মানামাতে হোটেল গুলোতে মানে বড় বড় বিল্ডিং গুলোতে এখানে ওখানে যেখানে মানে অ্যাটাকটা আসছে, হঠাৎ দেখছি এখানে আসছে ওখানে আসছে। তো আমরা প্রচুরই ভয় পেয়ে গেছি এখন। তো কালকে রাত্রিবেলাটা হচ্ছে, কাল না পরশুদিন রাত্রিবেলা মানে মিসাইল গুলো যে যাচ্ছে পুরো বাড়ির উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, ড্রোন গুলো যে যাচ্ছে, মানে পরশুদিনের প্রচুর খারাপ গেছে দিনটা, রাত্রিটা প্রচুর ভয়ে ছিলাম। মানে এয়ারপোর্ট, হসপিটাল এগুলো সবই অ্যাটাক এসেছিল। আমাদের এই সামনে ফ্রাইডে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, সেই হিসাবে আমাদের টিকিটও অ্যারেঞ্জ করছিলাম। এখন আপাতত এখানকার এয়ারপোর্ট বন্ধ। ট্রাভেলস ওয়ালাকে ফোন করছি, উনি অ্যান্সার করছেন না। এখন সেই হিসাবে আর একটু আমরা ভয়ে আছি যে কি হবে না হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।